যেহেতু নির্বাচনের পথ শুরু হয়ে নির্বাচনের ট্রেন বলি আসলে এটা বলতে আমরা অভ্যস্ত যে সেটি চালু হয়ে গেছে বলা যায়, ফেব্রুয়ারিতে ভোট হবে। একটু আপনার কাছে জানতে চাইছি যে আমরা সেই মুক্তিযুদ্ধ থেকেই আসলে ৩০ লাখ তখন শহীদ হয়েছে, প্রত্যাশা ছিল মানুষের, কিন্তু দিন শেষে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়নি। জুলাই আসলো, সেখানেও ১৫০০ মানুষ শহীদ হলো, ১ বছর পার হলো, এখন ভোটের ক্ষণগণনা শুরু হলো। কতটা আসলে এবারের অভ্যুত্থানের পরে বা এবারের শহীদের পরে আইনের শাসনের পথে হাঁটছে বাংলাদেশ বলে মনে করেন, বা সামনের দিনগুলোতে হাঁটবে বলে মনে করছেন? আইনের শাসন তো একটা খুব বড় চ্যালেঞ্জ, এবং সেই চ্যালেঞ্জ মোকাবিলা করা এবং সরকার পরিচালনা করা খুব কঠিন কাজ। যখন আপনি আইনের শাসনের কথা বলেন, একদম পুরোটাকেই নিয়ে কথা বলা হয় আর কি। আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন আছে, সকলে আইনের চোখে সমানভাবে দেখা হচ্ছে কিনা। আমি যদি ২৫শে আগস্ট ডক্টর ইউনূসের যে বক্তব্য জাতির উদ্দেশ্যে, সেটাই তার প্রথম বক্তব্য ছিল জাতির উদ্দেশ্যে। সেখান থেকে বলেছিলেন যে একটা বৈষম্যহীন, শোষণহীন, কল্যাণময়, মুক্ত বাতাসের রাষ্ট্র উনি করতে চান, স্বপ্ন দেখছেন। মানুষ এই স্বপ্ন দেখেছে। একটা উদার গণতান্ত্রিক অসাম্প্রদায়িক রাষ্ট্র করবেন। বিচার বিভাগের স্বাধীনতা এবং জবাবদিহি নিশ্চিত করা হবে। আমি আইনের শাসন বলছি এই জন্য। এবং বিচার নিজেই করার প্রবণতা, বিচারের আগে বিচার করার প্রবণতা, বিশৃঙ্খলা করা, মব করা, এসব করা যাবে না। ২৫শে আগস্ট এখন তো মানে আর ধরেন ১০ দিন ১৫ দিন পরের কথা, ১ বছরের কাছাকাছি। তা এখন আপনি যখন এই জিনিসগুলো আলোচনা করবেন, গত ১ বছরের মধ্যে আমরা তো সেই রকম উন্নতি দেখি নেই আইনের শাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে। আমাদের যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে বা সরকার, যে আমাদের যে বিচারালয় আছে, বিচারালয় সম্পর্কে তো একদম সিনিয়র আইনজীবীরা বলেন যে এখন যে অবস্থা হয়েছে, ওখানে একটা ভয়ের তন্ত্র চলতেছে, এবং বিচারকরা জামিন শুনানি শুনতে চান না, এবং বলেন যে তাদের কাছে আদেশ পাওয়াই কঠিন, রায় পাওয়া তো দূরের কথা। তো এই সব মিলিয়ে আইনের শাসন প্রতিষ্ঠায় আমাদেরকে অনেক পথ হাঁটতে হবে। এবং অন্তর্বর্তীকালীন সরকারের কাছে যে সুযোগ ছিল, সেই সুযোগটা, তাদের যে এত জনসমর্থন বা রাজনৈতিক দলের যে পুরোপুরি সমর্থন পাওয়ার পরে তারা কেন এই অবস্থার উন্নতি করতে পারলো না, এটা একটা গবেষণার বিষয় হয়ে থাকবে। কারণ ফেব্রুয়ারি মাসে যদি নির্বাচন হয়, আমি এখনও যদি বলছি, যদি নির্বাচন হয়, তখন তো একটা সরকারের কাছে দায়িত্ব যাবে, জনগণ যাদেরকে পছন্দ করবে, তখন হয়তো এগুলো নিয়ে অনেক আলাপ আলোচনা হবে যে ১.৫ বছরের শাসন আমলে তারা কি করতে পেরেছেন। তাদেরকে যারা সমর্থন করছিল তাদের নানান কথাবার্তা, দেবপ্রিয় বাবু বলেন যে দেশের অর্থনৈতিক অবস্থা নিয়ে উনি কথা বলেছেন, এবং বলেছেন যে দেশের অভ্যন্তরীণ অর্থনৈতিক অবস্থা আসলে খুবই নাজুক এবং খুবই খারাপ। আমাদের ৫ থেকে ৬ কোটি অতি দরিদ্র মানুষ আছে, তারা কীভাবে জীবনযাপন করে, ওই যে বৈষম্যহীন, শোষণহীন, কথাগুলো শুনতে খুব ভালো লাগে। এটাও ওই যে মুক্তিযুদ্ধের সময় থেকে আমরা শুনে আসছি যে বৈষম্যহীন, শোষণহীন একটা বাংলাদেশ আমরা চাই। তো এইটার দিকে আমরা তেমন কিছু অগ্রগতি করতে পারিনি। তো আমার মনে হয় যে আইনের শাসনের জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে। দুটি সাপ্লিমেন্ট একটু আপনার কাছে, যে আপনি বলছিলেন যে বিচারালয়ে এখন পর্যন্ত তারা ভয় পাচ্ছে। কিসের ভয়? এখন তো রাজনৈতিক সরকার নেই, তাহলে কিসের ভয়? মবের ভয়। দেশে তো একটা ডেমোক্রেসির বদলে একটা মবক্রেসি চলছে, এবং মব তো হচ্ছে এখন কিছুটা কম, অনেক মব হয়েছে, এবং সর্বোচ্চ আদালতে তো মব ছিল। এবং তাদের ভয় কি, তারা স্বাধীনভাবে বিচার করবেন, এটাই তো প্রত্যাশিত। এবং এই জন্য তো বিচারালয়ে অনেক পরিবর্তন করা হয়েছে। আপনি তো বিচারালয়ে তো স্বাধীনভাবে বিচার করার মতো অবস্থা নাই, এটা আদালত যারা কাজ করছেন তারাই বলতেছেন। এবং আমিও দেখছি যে আদালতে এখন পর্যন্ত ধরেন যে বিভিন্ন অভিযোগের কারণে আপনি গ্রেপ্তার করছেন, উচ্চ আদালত, নিম্ন আদালতে কোথাও কোনো জামিন শুনানি হয় না। এটা তো আশ্চর্যজনক ব্যবস্থা যে জামিন শুনানি হবে, আপনার জামিন রিজেক্ট হতে পারে, শুনানি হয় না, আলাপই হয় না। যে জুলাই আগস্টের কোনো মামলা তারা শুনতে চান না, তারা বিব্রত বোধ করেন। উচ্চ আদালত থেকে যদি আগাম জামিন দেওয়া হয়, সেটা নিম্ন আদালতে যে ওটা থাকে না, এবং তাকে জেলখানায় পাঠিয়ে দেওয়া হয়, ওখানে একটা মব সৃষ্টি করা হয়। তো এই অবস্থাটা চলছে। কিসের ভয়? একটাই ভয় হলো মবের ভয়। আর মবের মুল্লুক থেকে আমরা কখন বের হতে পারবো? তখনই আইনের শাসন প্রতিষ্ঠিত হবে। ভোট নিয়ে এখনো শঙ্কা আছে বলে মনে করেন? ভোট নিয়ে এসাচ আমার কোনো শঙ্কা নেই। ভোট তো আমরা আগেও করতে পারি। আপনি বলছিলেন যদি জুলাই হয়, যদি ফেব্রুয়ারি, যদি বলছি যে এই জন্য যে যদির মধ্যে আছে যে কিছু কিছু দল আছে, তারা আবার এখন হঠাৎ করে পিআর টিআর নিয়ে নানানভাবে কথা বলছেন। মঞ্জু ভাই নিশ্চয়ই কথা বলবেন পিআর নিয়ে। তো এই যে এখন হঠাৎ করে যদি আমরা পিআরের দাবিতে অনড় হয়ে যাই, বা আমরা অন্য কিছু সংস্কারই আগে করতে হবে, এখনও হলো না, যেটা গভর্নমেন্ট অবশ্য আজকে তার প্রেস উপদেষ্টা তো অনেক বিষয় বলছেন।
তাদের তো 12টি উন্নতির কথা বলেছেন এক পর্যায়ে, এবং তারা বলেছেন যে আমাদের যে সংস্কারের অনেক কিছু কার্যকর হয়ে গেছে ইতিমধ্যে এবং বাকিটাও কার্যকর হবে। 12টি আপনি যদি সংস্কার, বিচার এইসবের দাবি যদি এখন আবার নতুন করে তোলা হয়, এনসিপি যেমন জুলাই ঘোষণা নিয়ে একেবারে অসন্তুষ্ট, হ্যাঁ, জামাতে ইসলাম বলছে এটা অপূর্ণাঙ্গ। তো এরকম নানানভাবে আপনি দেখেন যে যে ঘোষণাটা হয়েছে সেই ঘোষণার ব্যাপারেও তো আমাদের রাজনৈতিক ঐক্যমত্য প্রতিষ্ঠিত হয়নি। তো এই সব বিষয় মিলে যখন একটা চ্যালেঞ্জ সামনে আসবে, তখন আপনি ভোটের বিষয়টা কিভাবে হ্যান্ডেল করবে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতিতে আমরা কতটা নিয়ন্ত্রণে রাখতে পারবো, কতটা উন্নতি করতে পারবো, উন্নতি আসলে করতে চাই কিনা, সেটা একটা বিগ কোশ্চেন।